তুমি যদি একসঙ্গে সমস্ত ভোট করে দাও, এটা চালটা কি, এটা চালটা বুঝতে হবে। এটা হচ্ছে আমেরিকার মতন, এটা যে যদি ওরা 2024-এ ক্ষমতায় ফিরে আসে, ওরা ভারতের সংবিধান চিরকালের মতো বদলে ফেলবে, ওরা ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে, মুসলমান বা অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকে ওরা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর মানে সরকারিভাবে তারা তাতে পরিণত হবে, এবং বিশেষ করে নারী স্বাধীনতার কোনো জায়গা থাকবে না। আর দলিতদের যে কী অবস্থা হবে, যে দলিতরা আজকে বিজেপিকে ভোট দিতে যাচ্ছে তারা তখন হাড়ে হাড়ে টের পাবে। এটা আমাদের দেশে যে পেট্রোল পাম্পে যে নরেন্দ্র মোদীর ছবি এরকম চতুর্দিকে, হ্যাঁ, এটা হচ্ছে, বা টিভি খুললেই নরেন্দ্র মোদী, কাগজ খুললেই নরেন্দ্র মোদী, এটা হচ্ছে একদম ফ্যাসিস্ট যে শাসন ব্যবস্থা, যেটা হিটলারের সময় জার্মানিতে ছিল বা মুসোলিনির সময় ইটালিতে ছিল, ওই একই সময় এইগুলো হচ্ছে সেই শাসন ব্যবস্থার একটা প্রতিফলন আমাদের দেশে দেখা যাচ্ছে। যে মানুষকে একটা ছবি বারবার বারবার করে দেখানো হচ্ছে, কিন্তু তার সমান্তরাল যে সমস্ত নেতারা বা নেত্রীরা আছে তাদের কথা মানুষ জানতে পারছে না। আজকে তুমি যে কোনো লোককে জিজ্ঞেস করো, মোদির নাম সে জানে, কিন্তু তুমি একটা বিরোধী দলের নেতার নাম করো, পশ্চিমবঙ্গে হয়তো মমতার নাম জানে, তুমি পশ্চিমবঙ্গের লোককে বিহারের নেতার নাম করো, সে বলতে পারবে না। তো গণতন্ত্র না, এটা হচ্ছে স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র মানে কি, মানে আমি সর্বময় নেতা, আর কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আমার বিরুদ্ধে কথা বললেই আমি তোমাকে দেশদ্রোহী বলে দেবো, আমার পার্টির বিরুদ্ধে কথা বললে, আমরা যে সমস্ত কাজগুলো করছি সেই কাজগুলোর বিরুদ্ধে কোনো সমালোচনা করা চলবে না। অথচ গণতন্ত্রের প্রধান শর্তই হচ্ছে সমালোচনা এবং বিরোধিতা। ওরা তো ইতিহাসকে বিকৃত করে দিচ্ছে, ওরা মানুষকে জানতেই দিচ্ছে না যে আসলে নেতাজি কে ছিলেন। ওরা আজকে অনেকে আবার ভগৎ সিংকেও বলছে আরএসএস পন্থী, মানে এর থেকে হাস্যকর কী হতে পারে। ভগৎ সিং ছিলেন একজন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ বিপ্লবী সমাজবাদী নেতা, তার সঙ্গে গান্ধীর ঠকাঠকি চলতো সবসময়, হ্যাঁ, নেতাজির সঙ্গে গান্ধীজির খটাখটি চলতো সবসময়, কিন্তু তা সত্ত্বেও তারা একসঙ্গে কাজ করতেন। চালটা হচ্ছে যে তুমি মিডিয়া, যেহেতু কর্পোরেট মিডিয়া সম্পূর্ণভাবে তোমার হাতে চলে গেছে, তুমি কর্পোরেট মিডিয়ার মাধ্যমে তুমি একটা বিশেষ সময় সমস্ত মানে রিসোর্সকে এক জায়গায় নিয়ে এসে তুমি একটা বিশেষ পার্টি যাকে তুমি জেতাতে চাইছো তার হয়ে তুমি মিডিয়াতে প্রচার করলে, পুরোপুরি প্রচার করলে, এবং তার ফলে কী হচ্ছে যে মানুষ তার বিরুদ্ধে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু নিয়ে যে তাদের বিক্ষোভ আছে, যে জনমতগুলো আছে, সেই জনমতগুলো জানতেই পারবে না ভোটাররা। তার কারণ হচ্ছে যে মিডিয়াতে যে, এবং আমি তোমায় বলে দিচ্ছি, ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে যদি এটা ওরা করতে পারে তাহলে ওরা করবে কি, যে ওই ঠিক আমেরিকার মতন মানে মিডিয়াতে ডিবেট হবে, মিডিয়াতে ডিবেট হবে, মানে ওই কতগুলো চ্যানেল, বড় বড় চ্যানেল, তাতে কতগুলো ওদের নিজেদেরই লোকেরা কতগুলো সাজানো কতগুলো প্রশ্ন করবে, আর ওদের লোকেরা তার উত্তরগুলো দেবে। ইতিমধ্যে বিরোধীরা কিন্তু এই অভিযোগ করে থাকে, এখনো সেটা হচ্ছে। হ্যাঁ, তো তাই তো হচ্ছে, তখন আরও মারাত্মকভাবে হবে। এবং ভারতের যে একটা বিভিন্ন জায়গায় যে আঞ্চলিকতা আছে, হ্যাঁ, এই সবগুলো কিছুই থাকবে না। আজকে যদি এক দেশ এক ভোট হয়, তাহলে মিডিয়াতে কোন ভাষায় প্রচার হবে বলে তুমি মনে করো? এক দেশ এক ভাষাও প্রয়োগ, এক ভাষা, ওইগুলো বলছে না। কতগুলো জিনিস আছে, আমি এটাকে বলি জার্নালিজম অফ এক্সক্লুশন, মানে তুমি যে যে জিনিসগুলো বাদ দিচ্ছ, অনেক সময় যেগুলো বাদ দিচ্ছ সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি বাদ দিচ্ছ, তুমি একবারও বলছো না কী ভাষায় প্রচার হবে, ঠিক আছে, হিন্দি ভাষায় প্রচার হবে, এবং সেখানে একটা বিশেষ ধরনের মানে শাসন ক্ষমতার কথা বলা হবে, একটা বিশেষ অর্থনৈতিক মডেলের কথা বলা হবে। এবং একটা জায়গায় যদি পুরো এত বড় দেশে যদি একসঙ্গে ভোট হয়ে যায়, ওরা বলবে যে না আমরা খরচা বাঁচাচ্ছি। খরচা তুমি কি বাঁচাচ্ছ? তুমি তো কোটি 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 কালো টাকা তুমি নির্বাচনের জন্য খরচা করছো, খরচাটা তুমি বাঁচাচ্ছোটা কোথায়? ওগুলো হচ্ছে আজে বাজে কথা। আসল কথা হচ্ছে যে এক দেশ, দেশ এক, কিন্তু দেশের চরিত্র এক না। ভারত কোনো দিনই একটা ভাষা, ধর্ম, আঞ্চলিকতা, আবহাওয়ার দিক দিয়েও যদি প্রত্যেকটা, তুমি ভারতে 50 মাইল গেলে একটা আলাদা দেশ। ভারত আমেরিকার মতো না তো, ভারতে সৌদি আরবিয়ার মতন নয়। ভারতে তুমি কলকাতা থেকে তুমি বর্ধমান গেলে একটা আলাদা দেখবে মানুষ অন্যরকম একটা ভাষায় কথা বলে। মেদিনীপুরে চলে যাও, মানুষ একটা অন্যরকম বাংলাই বলছে, কিন্তু অনেক সময় বুঝতেই পারবে না তাদের বাংলা। আর বাংলাদেশে চলে গেলে তো আরেক অন্যরকম আঞ্চলিক। উত্তরবঙ্গে যাও, রায়গঞ্জে চলে যাও, দিনাজপুরে চলে যাও, তুমি পুরুলিয়া চলে যাও, তুমি বাঁকুড়ায় চলে যাও, সম্পূর্ণ আলাদা। দক্ষিণ 24 পরগনায় চলে যাও, যেখানে আমি 4 বছর একটা কলেজে পড়িয়েছি। ভারত হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেখানে যেখানে বৈচিত্র্য, সেখানে তুমি জোর করে একটা সময় সমস্ত কিছু ইস্যু এক জায়গায় নিয়ে এসে কয়েকদিনের মধ্যে সারা দেশ জুড়ে সমস্ত ইলেকশন করে দিতে পারো না, কারণ ইস্যুগুলো আলাদা, মানুষের চাহিদা আলাদা, মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছু আলাদা, ভাষা আলাদা, মানুষের চরিত্রগত যে বৈশিষ্ট্য সেগুলো সমস্ত আলাদা। এইখানে এরকমভাবে জোর করে ওই আমেরিকার স্টাইলে এক দেশ এক ভোট করা যায় না। এটা করছে যাতে পুরো জিনিসটা একটা স্বৈরতান্ত্রিক একটা একনায়কতন্ত্রে পরিণত হয়, যেখানে বলা হবে যে এই হচ্ছে আমাদের একমাত্র নেতা, এই নেতা হচ্ছে আমাদের সর্বময় নেতা, এবং সবাই সেই নেতাকে পুজো করবে, গণতন্ত্রের আর কোনো রকম অবশিষ্ট থাকবে না। নরেন্দ্র মোদীর প্রচার কি এইভাবেই হয় কি মনে? এইটাই তো হচ্ছে,
অলরেডি এইভাবে হচ্ছে। কারণ আমি একটা প্রসঙ্গ তুলবো, গত বছরেরই ঘটনা। এই মুহূর্তে যে আরএসএস প্রধান মোহন ভাগবত, তিনি কিন্তু বলেছিলেন যে মুসলিমদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তারা স্বাধীনভাবে এই দেশে থাকতে পারে। তাহলে সেই কথার সঙ্গে আপনার কথা তো না না, সেই সব কথা খালি এখন মুসলমানদের ভোট পাওয়ার জন্য তারা বলছে। মুসলমানদেরকে, দলিতদেরকে এবং অন্যান্য ধর্ম বা অন্যান্য বিশ্বাসের মানুষদেরকে ওরা চিরকাল একেবারে সম্পূর্ণভাবে তুচ্ছতাচ্ছিল্য করে এসেছে, অবজ্ঞা করে এসেছে, অশ্রদ্ধা করে এসেছে। এবং যে মুহূর্তে ওরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে, সঙ্গে সঙ্গে বিশেষ করে মুসলমানদের অবস্থা যে কি করুণ হবে, মানে কি সর্বনাশ যে তার হবে, আমি মানে ভাবতে পর্যন্ত চাই না। কারণ এখন যেটা আসামে বা গুজরাটে যে জিনিসটা আমরা দেখেছি, ওটা সারা ভারত জুড়ে হবে। একটা প্রসঙ্গ আমি তুলতে চাইবো, এই যে আমাদের যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনে তো সমানভাবে অংশগ্রহণ করেছিলেন আজকে যাদেরকে সংখ্যালঘু মুসলিম বলা হচ্ছে তাদের এবং আরএসএস অংশগ্রহণ করেননি। ওই যে বললাম জার্নালিজম অফ এক্সক্লুশন, এই কথাটা বলতে হবে যে আরএসএস কেন স্বাধীনতা সংগ্রাম নিয়ে কোনো কথা বলে না। লক্ষ্য করে দেখেছো, আরএসএস কখনো স্বাধীনতা সংগ্রাম নিয়ে কথা বলে না। কারণ আরএসএস কিন্তু 1925 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেতাজিকে কি তারা, আরে নেতাজি ছিলেন একজন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ একজন মানুষ। নেতাজি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রধান শিষ্য ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন অকালে মারা গেছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন ছিলেন বাংলার সবচাইতে জনপ্রিয় প্রগতিশীল ধর্মনিরপেক্ষ একজন নেতা। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যে হিন্দু মহাসভা, আরএসএস এবং মুসলিম লীগের লোকেরা যদি পশ্চিমবাংলায় ঝামেলা করতে আসে, আমি আমার ছেলেদের বলেছি তাদেরকে যেন পিটিয়ে তাড়িয়ে দেয়। পশ্চিমবাংলায়, মানে পশ্চিমবাংলা তো তখন ছিল না, বাংলায় ধর্মান্ধ আরএসএস, হিন্দু মহাসভা, মুসলিম লীগের কোনো স্থান নেই। ওরা তো ইতিহাসকে বিকৃত করে দিচ্ছে, ওরা মানুষকে জানতেই দিচ্ছে না যে আসলে নেতাজি কে ছিলেন। ওরা আজকে অনেকে আবার ভগৎ সিংকেও বলছে আরএসএস পন্থী। মানে এর থেকে হাস্যকর কী হতে পারে? ভগৎ সিং ছিলেন একজন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ বিপ্লবী সমাজবাদী নেতা। তার সঙ্গে গান্ধীর ঠকাঠকি চলতো সবসময়। হ্যাঁ, নেতাজির সঙ্গে গান্ধীজির খটাখটি চলতো সবসময়, কিন্তু তা সত্ত্বেও তারা একসঙ্গে কাজ করতেন। রবীন্দ্রনাথ হচ্ছে সবচাইতে বড় আমাদের একজন আদর্শ মানুষ। রবীন্দ্রনাথ সারা জীবন ধর্মান্ধতার বিরুদ্ধে এবং এই হিন্দু মৌলবাদের বিরুদ্ধে তিনি কথা বলে গেছেন। তার যত লেখা, তার যত নাটক, রাজা, অচলায়তন, রক্তকরবী, মানে তুমি যদি এক বিসর্জন, মানে বলে শেষ করা যায় না। রবীন্দ্রনাথের সমস্ত লেখালেখি, সমস্ত কিছু মূল হচ্ছে মানুষের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। আরএসএস রবীন্দ্রনাথকে চিরকাল ঘৃণা করে এসেছে এবং আরএসএস এই ভারতের, মানে বাংলার যত স্বাধীনতা সংগ্রামী তাদের সম্পর্কে কোনো কথা বলে না, কারণ তারা নিজেরা স্বাধীনতা সংগ্রাম থেকে হাজার মাইল দূরে ছিল এবং তাদের লোকেরা অনেকে ব্রিটিশদের গুপ্তচর হিসেবে কাজ করেছিল। এসব কথা লোকে জানে না। যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন স্যার, কোথাও গিয়ে কি আজকে স্বাধীন ভারতবর্ষে দেশেরই একটি রাজনৈতিক দলের দ্বারা পরাধীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে ভারতের মানুষ? সম্পূর্ণভাবে আমরা নতুন একটা কৃতদাসে পরিণত হতে চলেছি। আজকে ভারতে তুমি যদি চাকরি বাকরির ক্ষেত্রে তুমি দেখো, জাস্ট বেশি কিছু দেখতে হবে না, তুমি যদি চাকরি বাকরির ক্ষেত্রে দেখো, ভারতে কোনো ম্যানুফ্যাকচারিং জব বলে কিছু নেই বিশেষ, সমস্ত হচ্ছে সার্ভিস সেক্টরের জব। হ্যাঁ, মানে ধরো তোমরা যে কাজটা করছো, আমি কোনো কাজকে ছোট করছি না, তোমরা একটা বিরাট কাজ করছো, আমি তোমাদের পাশে সবসময় আছি, তোমাদের সাধুবাদ জানাচ্ছি এই কাজটা করার জন্য। তোমরা আমাদের বাক স্বাধীনতা যেটুকু বা অবশিষ্ট আছে তোমরাই ধরে রেখেছো, তোমরাই সামনের দিকে নিয়ে যাচ্ছ। কিন্তু আমি বলছি, তুমি যদি সাধারণ ছেলেমেয়ে, অল্প বয়সী ছেলেমেয়ে তোমাদের মতো দেখো, তারা কী চাকরি করে তুমি বলো? হয় তারা আইটি সেক্টরে চাকরি করে, নয়তো তারা কোথাও একটা দোকানে চাকরি করে, মলে চাকরি করে, হ্যাঁ, নয়তো তারা গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, তুমি চারদিকে, আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি চারদিকে তাকিয়ে দাও, কোনো ম্যানুফ্যাকচারিং জব যেটা দেশের, যেটা আসল, যেটা অর্থনীতির যে স্তম্ভ। উচ্চশিক্ষা গ্রহণ করে জোম্যাটোতে ডেলিভারি করছে, মলে কাজ, বিভিন্ন সংস্থা ডেলিভারি বয়ের কাজ করছে। তুমি মলে গিয়ে দেখো, ভালো ভালো ছেলে মেয়ে সমস্ত, তারা চাকরি বাকরি না পেয়ে তারা মলের দোকানে কাজ করছে। আজ কাজ আছে, কাল নেই। উচ্চশিক্ষিত ভালো ভালো ছেলে মেয়ে সমস্ত, তারা এই সমস্ত কাজ করছে। কেন করছে? ভারতে কোনো কর্মসংস্থান বলে কিচ্ছু নেই। এগুলো কি কোনো কাজ নাকি? এগুলো হচ্ছে মানে বেঁচে থাকতে হবে তো তাই করছে, কিন্তু এইগুলো করার জন্য কি তারা লেখাপড়া শিখেছে? তা তো শেখেনি। দে ডিজার্ভ মাচ বেটার, কিন্তু তাদের জন্য সেই জায়গাটা নেই। বড় বড় কথা আছে, আমি প্রত্যেক বছর আমি 1 কোটি করে চাকরি তৈরি করবো। আবার তুমি যদি প্রত্যেক বছর 1 কোটি করে চাকরি তৈরি করে থাকো, তাহলে তো 10 বছরে 10 কোটি চাকরি তৈরি হওয়ার কথা। কোথায় সেই 10 কোটি চাকরি? মানে প্রত্যেকটা জিনিস মিথ্যের ওপর প্রতিষ্ঠিত। এই যে শ্বেতপত্র প্রকাশ করছে, সেই শ্বেতপত্রের কোনো কাজের কথা নেই, খালি স্বপ্ন আছে, বাস্তব নেই। তুমি যদি লোকসভা নির্বাচনের আগে কি একটা প্রচার, এটা জাস্ট একটা ইলেকশন ম্যানিফেস্টো, আমরা এই করব সেই করব। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছিলে 15 লাখ টাকা করে ব্যাংকে জমা পড়বে, সেটাও তোমার নির্বাচনী গিমিক ছিল। তুমি বলেছিলে চাকরি দেবে
সেটাও নির্বাচনী গিমিক ছিল। তুমি বলেছিলে যে স্বচ্ছ ভারত হবে, স্বচ্ছ ভারত আসলে কি হয়েছে আমরা সবাই জানি, অধিকাংশ জায়গাতে এগুলো কাজ করে না। হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে নির্বাচনী গিমিক। ভারতের কোনো, তুমি বলছো ভারত আইটি সেক্টরে স্বয়ংবর হয়ে উঠবে, বলেছে কি না? আইটি সেক্টরে ভারতে এখনও পর্যন্ত কোনো কম্পিউটার তৈরি হয় না। ডিজিটাল ইন্ডিয়া তৈরি হবে, ডিজিটাল ইন্ডিয়া আমরা কত শুনেছি। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে গিয়ে ডিমানিটাইজেশন, হ্যাঁ, তোমার পুরো জিনিসটাকে ডিজিটাল করে দিল। আরে যে দেশে লোকে পোস্ট অফিস নেই, সেখানে একটা জায়গা থেকে আরেকটা পোস্ট অফিসে যেতে 50 মাইল দূরে যেতে হয়, সেখানে তুমি ডিজিটাল করে দিচ্ছ। মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে কর্পোরেট সেক্টরকে সন্তুষ্ট করার জন্য। তো এই দেশটাকে খুব ভালোবাসি আমি। একটা দারুণ চাকরি ছেড়ে দিয়ে আমি এদেশে ফিরে এসেছি, যাতে এখানে 3 মাস 4 মাস করে অন্তত আমি থাকতে পারি। ঠিক আছে, আমি গত বছর থেকে সেটা শুরু করেছি, এবারেও এসে আমি 3 মাস 4 মাস করে থাকবো। আমি তো নাও আসতে পারতাম, আসি কেন? দেশটাকে খুব ভালোবাসি বলে তাই জন্য আসি, মানুষকে শেখাতে আসি। আমার অভিজ্ঞতা, এত কালের অভিজ্ঞতা মানুষের সঙ্গে শেয়ার করার জন্য আমি আসি। এইটাই আমার একমাত্র উদ্দেশ্য। আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, আমার মন্ত্রী হওয়ার কোনো লোভ নেই, কিচ্ছু নেই। আমাকে কেউ টাকাও, এটা আমার অনেকে বলে যে এই লোকটা এত কথা বলে, এত লেখে কী করে, একে নিশ্চয়ই পেছন থেকে কেউ টাকা দিচ্ছে। অনেকে বলেছে আমাকে, জানো তো। তা আমাকে কেউ টাকা পয়সা কিছু দিচ্ছে না, আমার যা আছে আমি খুশি, ভগবান আমায় যা দিয়েছেন আমি খুশি। আমেরিকা চায়, আমি একটা অন্য কথা বলছি, এটা জানা দরকার, আমেরিকা আজকে এত ধনী কেন? আমেরিকা যুদ্ধর ব্যবসা চালিয়ে ধনী। আজকে 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর থেকে এবং 1947-এ ইসরায়েল তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন একটা বছরও পৃথিবীতে যায়নি যে বছরটা আমেরিকা কোনো না কোনোভাবে পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধ লাগিয়েছে। আমেরিকা যুদ্ধগুলো লাগে সব সময় আমেরিকা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে যুক্ত। কেন? কারণ ভারত আর পাকিস্তান নিজেদের মধ্যে যুদ্ধ করছে, আমাদের দুই দেশের মানুষ মারা যাচ্ছে, দুই দেশের সৈন্য মারা যাচ্ছে, লাভ হচ্ছে কার বলো তো? আমেরিকার। কেন? কারণ দুটো দেশই মার্কিন আর্মস ব্যবহার করছে, মার্কিন ট্যাঙ্ক, মার্কিন বোমা, মার্কিন এরোপ্লেন। মানে হাস্যকর। তুমি যদি দেখো, আমরা ভাবছি যে পাকিস্তান আমাদের চিরশত্রু, পাকিস্তানকে শেষ করে দিতে হবে। পাকিস্তান ভাবছে ভারত আমাদের চিরশত্রু। লাভের গুড়টা কে খাচ্ছে? আমেরিকা খাচ্ছে, কারণ অস্ত্র বিক্রি হচ্ছে। এই অস্ত্রের টাকায় আমেরিকা চলছে। আমেরিকা আজকে যদি পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে যায়, পৃথিবীতে যদি শান্তি ফিরে আসে, তাহলে কোন দেশটা ধ্বংস হয়ে যাবে জানো? আমেরিকা। কারণ তাদের আর কোনো ক্যাপিটাল থাকবে না। এই ক্যাপিটালের ওপর ভর করে, এবং সেই যে ভয়ঙ্কর একটা বিদেশ নীতি, সেই বিদেশ নীতিটার একদম মানে পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি RSS। আজকে যদি ওরা যেতে, আবার ওদের তো অখণ্ড ভারতের স্বপ্ন আছে, ওরা কিছুদিনের মধ্যেই যে কী করবে কেউ বলতে পারবে না। বাংলাদেশের ওপরে একটা কিছু শুরু করে দিল, পাকিস্তানের ওপর। কারণ এরা এই যুদ্ধ, হিংসা, বর্বরতা, দাঙ্গা, ঘৃণা, এর ওপরেই এদের রাজনীতি প্রতিষ্ঠিত, এবং মানুষ সেটা কিছুতেই বুঝতে পারছে না, কারণ মিডিয়া কখনো তাদেরকে আসল চিত্রটা পরিষ্কার করে বলে না।